আজকে আমরা পড়ব চ্যাপ্টার 3 জেনারেল এক্সেপশন সেকশন 20 থেকে 26। সেকশন 20তে বলছে অ্যাক্ট অফ আ চাইল্ড আন্ডার 7 ইয়ার্স অফ এজ। আর এখানে আমি আইপিসিরও সেকশন লিখে দিয়েছি 82। এখানে আমি নিচে যত সেকশন আছে বিএনএস এর তার পাশে আইপিসিরও সেকশন লিখে দিয়েছি, তোমরা পড়তে পড়তে বুঝতে পারবে। নাথিং ইজ অ্যান অফেন্স উইচ ইজ ডান বাই আ চাইল্ড আন্ডার 7 ইয়ার্স অফ এজ। যদি 7 বছরের কম বয়সী কোনো শিশু কোনো কাজ করে সেই কাজকে অপরাধ হিসাবে গণ্য করা যাবে না, কারণ আইন মনে করে 7 বছর কম বয়সী শিশুর ভালো মন্দ বিচার করার ক্ষমতা থাকে না, অপরাধ করার মতন মন বা উদ্দেশ্য থাকে না, মানে মেনসরিয়া থাকে না। তাই সে যাই করুক না কেন আইনের দৃষ্টিতে সে নিরপরাধ হবে। ধরো উদাহরণ, 6 বছরের একটি শিশু ভুলবশত দোকান থেকে কোনো জিনিস বাড়িতে নিয়ে চলে এলো, তাহলে কি সেটা চুরি বলবো? চুরি না, তাহলে এটা অপরাধ না। এবার দেখা যাচ্ছে 7 বছরের কম বয়সী শিশু খেলার সময় কারোর কাচের জিনিস ভেঙে ফেললো, তাহলে ও ভুলবশত করেছে, ওর কোনো ইন্টেনশনও ছিল না কাচের জিনিস কিছু ভেঙে ফেলে দেওয়ার জন্য, তাহলে এটা অপরাধ হবে না। সেকশন 21 বলছে অ্যাক্ট অফ আ চাইল্ড অ্যাবভ 7 অ্যান্ড আন্ডার 12 ইয়ার্স অফ এজ ইমেচিওর আন্ডারস্ট্যান্ডিং। নাথিং ইজ অ্যান অফেন্স উইচ ইজ ডান বাই আ চাইল্ড অ্যাবভ 7 years of age and under 12 years of age who has not attained sufficient maturity of understanding of judge of the nature and consequence of his conduct on that occasions। এবার এখানে কি বলছে যে 7 বছর থেকে 12 বছরের মধ্যে একটা বাচ্চার এখানে কিন্তু ওদের ম্যাচুরিটির লেভেলটা আস্তে আস্তে বাড়তে থাকে, কিন্তু 12 বছরের বাচ্চারও একটা যথেষ্ট কিন্তু ম্যাচিওর বুদ্ধি থাকে। তাহলে এখানে আমরা ওকে অপরাধী হিসাবে ধরবো কি ধরবো না সেটা বলেছে। কি বলছে যে যদি কোনো শিশু 7 বছরের বেশি এবং 12 বছরের কম বয়সী হয় তাহলে সে কোনো কাজ করলে সেই কাজ অপরাধ হবে না যদি প্রমাণ হয় যে সেই কাজের প্রকৃত মানে নেচার এবং পরিণতি মানে কনসিকুয়েন্স বোঝার মতন পক্ক বুদ্ধি মানে সাফিসিয়েন্ট ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং অর্জন করেনি, অর্থাৎ বুদ্ধিগত অপরিপক্কতা থাকলে সেই শিশু অপরাধ করেনি বলে মানা হবে। এখানে মূল ধারণা হচ্ছে যে ডলি ইন ক্যাপ্যাক্সে বলছে 7 থেকে 12 বছরের শিশুর অপরাধ করতে সক্ষম নাও হতে পারে যদি তার আচরণ থেকে বোঝা যায় যে সে কাজটির ভালো মন্দ বুঝতে পারছে কি পারছে না। উদাহরণ 1 বলছে 8 বছরের এক শিশু খেলার সময় রেগে গিয়ে কারোর পকেট থেকে কলম তুলে নিল, মানে চুরি করে নিল, তাহলে সে বুঝতেই পারেনি যে এটি চুরি এবং অন্যের সম্পদ নেওয়া অপরাধ, তাহলে এখানে একে অপরাধী হিসাবে ধরা হবে না। আর উদাহরণ 2 বলছে যে 11 বছরের একটি শিশু জানে যে আগুন লাগালে ক্ষতি হয়, মানে ওর নলেজ কিন্তু আছে, তবুও সে ইচ্ছা করে কারোর ঘরে আগুন ধরিয়ে দিল, তাহলে এখানে বোঝা যাচ্ছে যে ওর কিন্তু আগুন ধরানোর পরিণতি ও বুঝতে পারছে, তাহলে এটি অপরাধ হবে। তাহলে মূল পয়েন্টে বলছে যে এজ 7 থেকে 12 কন্ডিশনাল ইমিউনিটি দেখতে হবে, ম্যাচুরিটি অফ আন্ডারস্ট্যান্ডিং মানে এসেনশিয়াল এটা দেখতে হবে, বার্ডেন অফ প্রুফ ইউজুয়ালি অন দ্য অ্যাকিউজড টু শো ল্যাক অফ আন্ডারস্ট্যান্ডিং অ্যান্ড চাইল্ড মাস্ট নট নো নেচার অ্যান্ড কনসিকুয়েন্স। মোট কথা বলছে যে 7 থেকে 12 বছরের শিশুরা যাই করুক না কেন এভিডেন্স যখন তৈরি হয় তখন আগে এটা দেখতে হবে সেই বাচ্চাটা প্রপারলি বুঝতে পেরেছিল কি পারেনি যে ও কি করেছে, তার উপরে ভিত্তি করে কিন্তু সেই বাচ্চা অপরাধী কি অপরাধী না সেটা নির্ণয় করা হয়। সেকশন 22 বলছে অ্যাক্ট অফ আ পার্সন অফ আনসাউন্ড মাইন্ড। নাথিং ইজ অ্যান অফেন্স which is done by a person who at the time of doing it by reason of unsoundness of mind is incapable of knowing the nature of the act or that he is doing what is either wrong or contrary to law। যদি কোনো ব্যক্তি কাজটি করার সময় মানসিকভাবে অসুস্থ থাকে বা অস্বাভাবিকতা থাকে, মানে যদি সে পাগল থাকে, তাহলে সে যে কাজ করছে তার প্রকৃতি বোঝার ক্ষমতা না থাকে, অথবা সে বুঝতে না পারে যে তার কাজটি ভুল, অথবা বুঝতে না পারে যে তার কাজ আইনি বিরোধী মানে কন্ট্রারি টু ল, তাহলে তার কাজ অপরাধ হিসাবে গণ্য হবে না। মানে মোট কথা পাগলেরা যদি কোনো অপরাধ করে তাহলে তো সে জানছেই না না যে কোনটা ঠিক কোনটা বেঠিক, কোনটা আইনত ভুল হবে না বা কোনটা ভুল হবে, কারণ সে পাগল। তাহলে পাগল যাই করুক না কেন কাউকে যদি মার্ডারও করে দেয় তাহলে যে
যেহেতু ও পাগল, ওকে অ্যাজ আ ক্রিমিনাল হিসাবে আইন দেখে না। উদাহরণ 1-এ বলছে একজন ব্যক্তি গুরুতর মানসিক অসুস্থতায় ভুগছে, মানে সে পাগল। সে হঠাৎ কাউকে আঘাত করলো, কিন্তু সে বুঝতেই পারেনি কি করছে। অপরাধ নয়, কারণ সে প্রকৃতি ও ভুল সঠিক বিচার করতে সক্ষম নয়। উদাহরণ 2-এ বলছে যে কখন অপরাধ হবে, যদি কেউ সামান্য মানসিক চাপে থাকে বা ডিপ্রেশনে থাকে, কিন্তু ও পাগল না, ও কিন্তু একটু ডিপ্রেশনে রয়েছে, কিন্তু সে জানে সে কি করছে। হয়তো হয় না যে অনেক সময় যে কারোর উপরে খুব রাগ হলো, কেউ চিটিং করলো, তো আমি খুব রেগে গিয়ে ডিপ্রেশনে গিয়ে আমি কাউকে খুন করে দিলাম। তাহলে এখানে কি হচ্ছে, সে কিন্তু জানতে পারছে সে কি করছে। তাই এখানে কিন্তু এই সেকশনের সুবিধা পাবে না কেউ যদি জেনে শুনে কোনো কাজ করে, আর সে যদি পাগল না হয়। সেকশন 23-তে বলছে অ্যাক্ট অফ আ পারসন ইনক্যাপেবল অফ জাজমেন্ট বাই রিজন অফ intoxication caused against his will. Nothing is an offense which is done by a person who at the time of doing it is by reason of intoxication incapable of knowing the nature of the act, or that he is doing what is either wrong or contrary to law, provided that the thing which intoxicated him was administered to him without his knowledge or against his will. যদি কোনো ব্যক্তি কাজ করার সময় মাদক মানে অ্যালকোহল বা অন্য কোনো মাদক প্রবাহ, মানে হয় না হিরোইন গাঁজা, এইগুলো যদিও তারা খেয়ে নেয়, তো সেই কাজের প্রকৃতি মানে নেচার অফ দ্য অ্যাক্ট বুঝতে পারে না, কারণ তারা টোটালি নেশার মধ্যে রয়েছে। বুঝতে পারে না যে তারা কাজটি ভুল করছে, বুঝতে পারে না যে তারা কাজ বেআইনি ভাবে করছে, তাহলে তার কাজ অপরাধ হিসাবে গণ্য হবে না। তাহলে শর্ত কি হবে, যেই পদার্থ তাকে মত্ত করছে তা তার অজান্তে বা তার ইচ্ছার বিরুদ্ধে দেওয়া হয়েছে, তাহলে সেই পদার্থ তাকে মত্ত করেছে, মানে উন্মাদ করে দিয়েছে। হয় না যে নেশা করে নিয়ে পাগল হয়ে যায়, তা এবং সেটা তাকে অজান্তে করে দিয়েছে বা তার ইচ্ছার বিরুদ্ধে করে দিয়েছে। মানে বন্ধুরা যেরকম ইচ্ছা করে লুকিয়ে লুকিয়ে কারো ড্রিঙ্কে মিলিয়ে খাইয়ে দেয় সেরকম, বা জোর করে বা এরকম শর্ত লাগিয়ে যে নেশাগুলো করিয়ে দেয়। তাহলে সহজ ভাষায় বলছে, যদি কেউ বাধ্যতামূলকভাবে বা অজান্তে মাদকের প্রভাবে অজ্ঞান হয়ে কোনো কাজ করে এবং সেই কাজের প্রকৃতি বা ভুল সঠিক বোঝে না, তাহলে সে অপরাধী হবে না, কারণ সে জানেই না যে সে কি করছে। কিন্তু যদি সে সচেতনভাবে মাদক খেয়েছে, এই সেকশন প্রযোজ্য হবে না। ধরো যে ইচ্ছা করে গাঁজা খেয়েছে বা ইচ্ছা করে অ্যালকোহল খেয়েছে বা হিরোইন খেয়েছে, যদি সে নিজে থেকে খেয়েছে আর স্বইচ্ছায় খেয়েছে, তাহলে এটা কাজে লাগবে না। আর নিজের ইচ্ছায় মাদকের প্রভাবে যেই কাজ করুক না কেন, তাহলে আইন তাকে দায়ী ধরবে। উদাহরণ 1, এক্স কে কোনো ব্যক্তি জোর করে মদ খাইয়ে দিল। মদ্যপ অবস্থায় এক্স কিছু ক্ষতি করলো, কিন্তু সে বুঝতেও পারছিল না যে সে কি করছে, তাহলে এক্স এখানে অপরাধী হবে না, কারণ সে এগেনস্ট হিজ উইল ইনটক্সিকেটেড ছিল। আর উদাহরণ 2-এ বলছে ওয়াই নিজে ইচ্ছায় মদ খেয়ে কোনো ক্ষতি করলো, তাহলে এখানে ওয়াই অপরাধী হবে, কারণ সে মদ খাওয়ার জন্য স্বইচ্ছা দায়ী ছিল। সেকশন 24-এ বলছে অফেন্স রিকোয়ারিং আ পার্টিকুলার ইন্টেন্ট অর নলেজ কমিটেড বাই ওয়ান হু ইজ ইনটক্সিকেটেড ইন কেস ওয়ার অ্যান অ্যাক্ট ডান ইজ নট অ্যান অফেন্স unless done with a particular knowledge or intent. A person who does the act in a state of intoxication shall be liable to be dealt with as if he had the same knowledge as he would have had if he had not been intoxicated, unless the thing which intoxicated him which administered to him without his knowledge or against his will. যদি কোনো কাজ কেবল তখনই অপরাধ হয় যখন তা বিশেষ উদ্দেশ্য মানে পার্টিকুলার ইন্টেন্ট বা নলেজ নিয়ে করা হয়, তাহলে নিয়ম কি হবে, মদ্যপ বা মাদক প্রভাবিত অবস্থায় কাজ করা ব্যক্তিকে সেই অপরাধের জন্য দায়ী ধরা হবে। যেমন সে মত্ত না থাকলে উক্ত জ্ঞান বা উদ্দেশ্য পেত। মানে এই সেকশনের মোট কথা বলছে যে ধরো একটা লোক নিজে থেকে মদ খেয়েছে, খাওয়ার পরে কোনো একটা ভুল কাজ করেছে, কাউকে মার্ডার করেছে বা কাউকে ছেড়ছাড় করেছে, তাহলে আইন তাকে সেই চোখেই দেখবে যেমন যে ও
নেশা ছাড়া ওই কাজটা করেছে, মানে আইন কিন্তু তখন এটা ধরবে না যে না না ও তো তখন মদ খেয়েছিল, না, কারণ যেহেতু ও নিজে থেকে মদ খেয়েছে তাই আইন আর ওকে এটা দেখবে না যে ওটা মদ খেয়ে ও অজ্ঞান হিসাবে ওই কাজটা করেছে, তখন এটাই ধরা হবে যে ও স্বইচ্ছায় কাজটা করেছে, জ্ঞান থাকা অবস্থায় ওই কাজটা করেছে। এবার শর্তে কি বলছে, একটি প্রযোজ্য যদি যে মাদক নিজে ইচ্ছায় গ্রহণ করেছে, যদি মাদক তাকে জোরপূর্বক খাওয়ানো হয় বা তার অজান্তে দেওয়া হয় তাহলে সেটা আলাদা কথা হবে, তাহলে সেটা ডিফেন্সে চলে আসবে। আবার পড়ি, ওয়ানে বলছে কিছু অপরাধ মানে স্পেশাল ইন্টেন্ট বা নলেজ থাকা দরকার, যেমন পারমিটেড মার্ডার, ফ্রড ইত্যাদি। আর দুয়ে বলছে যদি কেউ মদ্যপ অবস্থায় সেই কাজ করে আইন ধরে নেবে যে সে সেই জ্ঞান বা উদ্দেশ্য ঠিক যেমনটি সচেতন অবস্থায় পেত তেমনটাই পেয়েছে। আর তিনে বলছে একমাত্র এক্সেপশন এগেনস্ট হিজ উইল ইনটক্সিকেশন হবে, তখন সেই অপরাধী হবে না সেকশন 23 অনুযায়ী। উদাহরণ ওয়ানে বলছে এক্স মদ্যপ অবস্থায় চুরি করলো, চুরি একটি ইন্টেন্ট বেসড ক্রাইম। এবার যদি এক্স ইচ্ছায় মদ খেয়েছে আইন ধরে নেবে যে এক্স চুরি করার উদ্দেশ্যে সচেতন অবস্থায় থাকতো, অথবা তাহলে এক্স অপরাধী। যদি এক্স কে জোর করে মদ খাওয়ানো হয় তাহলে সে হবে নিরপরাধী। সেকশন 25 বলছে অ্যাক্ট নট ইন্টেন্ডেড অ্যান্ড নট নোন টু বি লাইকলি টু কজ ডেথ অর গ্রিভিয়াস হার্ট ডান বাই কনসেন্ট। নাথিং উইচ ইজ নট ইন্টেন্ডেড টু কজ ডেথ অর গ্রিভিয়াস হার্ট অ্যান্ড উইচ ইজ নট নোন by the door to be likely to cause death or grievous hurt is an offense by reasons of any harm which it may cause or be intended by the door to cause to any persons above 18 years of age who has given consent whether express or implied to suffer that harm or by reason of any harm which it may be known by the door to be likely to cause to any such persons who has consented to take the risks of that harm। এই সেকশনের মূল কথা হচ্ছে যে যেখানে কোনো হার্ট হওয়ার বা গ্রিভিয়াস হার্ট হওয়ার বা মৃত্যুরও কোনো একটা ঝোঁক রয়েছে আর সেখানেও যদি আমরা স্বইচ্ছায় যাই তাহলে সেটাকে কোনো রকম উদ্দেশ্যহীন ধরা হবে না, মানে আমার ইচ্ছা ছিল বলেই আমি সেখানে গেছি এরকম ধরা হবে। আর এখানে দেখো এখানে একটা কথা উল্লেখ করেছে যে 18 বছর বয়সী। 18 বছর বয়সী কেন উল্লেখ করেছে, কারণ 18 বছরের পরে আমাদের যে কনসেন্ট হয় সেটা নিজের কনসেন্ট হিসাবে ধরা হয়, কিন্তু 18 বছরের যত নিচে আছে তাদেরকে অ্যাজ আ চাইল্ড ধরা হয় আর তাদের কনসেন্ট তখনই ভ্যালিড হবে যদি তাদের প্যারেন্টস বা তাদের গার্জেন যদি কনসেন্ট দেয় তবে তাদের কনসেন্ট ভ্যালিড বলে ধরা হবে। এটা আমরা যখন কন্ট্রাক্ট অ্যাক্ট পড়বো তখন আমি বোঝাবো। তাহলে এখানে কিন্তু কনসেন্টের জন্য 18 বছর বয়সটা উল্লেখ করে দিয়েছে। এবার আমরা পরিব্যাখ্যায়, যদি কোনো কাজ মৃত্যু বা গুরুতর আঘাত করার উদ্দেশ্য না করা হয় এবং কাজটি করার সময় কাজটির মৃত্যু হতে পারে বা গুরুতর আঘাতের কারণও হতে পারে বলে জেনেও না করা হয় তবে সেই কাজ অপরাধ হবে না। কেন? ওয়ানে বলছে কাজটির মাধ্যমে যিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন তিনি 18 বছর বেশি বয়সী হন এবং 2 তিনি সন্তুষ্ট বা সম্মতি মানে নিজে কনসেন্ট দিয়েছেন তাই স্পষ্টভাবে এক্সপ্রেসও হতে পারে বা এমপ্লয়েডও হতে পারে। আর তিনি বলছে অথবা তিনি স্বেচ্ছায় বা ক্ষতির ঝুঁকি নিতে রাজি। উদাহরণে পড়ি, এবার তোমরা বুঝে যাবে। এ এবং বি 18 বছর বয়সী এবং বি সম্মতি দিয়েছে। এ মৃদু খেলা বা সঙ্গীত মজার খেলার সময় বি কে হালকা করে ঠেস দেয়, তাহলে এখানে কেউ গুরুতর আঘাত পায়নি, এটি অপরাধ নয় কারণ বি সম্মতি দিয়েছে এবং ক্ষতি গুরুতর হয়নি। উদাহরণ 2তে বলছে এ বক্সিং বা মার্শাল আর্ট প্রশিক্ষণে বি কে স্পায়ারিং করেছে, বি সম্মতি দিয়েছে ঝুঁকি নিতে, এ অনিচ্ছাকৃতভাবে বি কে কিছু হালকা আঘাত করেছে, তাহলে এখানেও অপরাধ হবে না কারণ কনসেন্ট আছে, আনইনটেনশনাল জিনিসটা হয়েছে, নট লাইকলি টু কজ গ্রিভিয়াস হার্টও হয়েছে। ইলাস্ট্রেশনে বলছে এ অ্যান্ড জেড এগ্রি টু ফেন্স উইথ ইচ আদার ফর অ্যামিউজমেন্ট, দিস এগ্রিমেন্ট ইমপ্লাইজ দ্য কনসার্ন অফ ইচ টু সাফার এনি হার্ম which in the course of such fencing may be caused without foul play, and if A while playing fairly hurts Z, A commits no offense। A এবং Z মজা করার জন্য পরস্পর ফেন্সিং মানে তলোয়ার দিয়ে খেলার মতন কৌশল করতে রাজি হয়। এই চুক্তির মাধ্যমে বোঝা যায় যে দুজনেরই সম্মতি রয়েছে মানে কনসেন্ট রয়েছে। খেলার সময় ফাউল প্লে না থাকলে যে কোনোভাবে স্বাভাবিক আঘাত
মেনে নেবে। তাই যদি এ সৎভাবে নিয়ম মেনে খেলতে খেলতে জেডকে আঘাত করে ফেললো, তবে এ কোনো অপরাধ করেনি। এবার কি বলছে, দুজন 18 বছরের বেশি বয়স্ক হতে হবে। বক্সিং, মার্শাল আর্ট, ফুটবল, কুস্তি, কাবাডি এই সবগুলো খেলাতেই কিন্তু ঝুঁকি থাকে, হাত পা ভাঙার ঝুঁকি থাকে, সবকিছু থাকে, ঠিক আছে, কিন্তু তাও খেলোয়াড়রা যায় খেলতে। তাহলে এই ধরনের খেলা খেলতে সম্মতি দেয়, মানে তারা কনসেন্ট দেয়, ওই কারণেই তারা যাচ্ছে। তাহলে খেলার সময় স্বাভাবিকভাবে হওয়া হালকা আঘাত কোনো অপরাধ হবে না। সেকশন 26, অ্যাক্ট নট ইন্টেন্ডেড টু কজ ডেথ done by consent in good faith for person's benefit. Nothing which is not intended to cause death is an offense by reasons of any harm which it may cause or be intended by the doer to cause or be known by the doer to be likely to cause to any persons for whose benefit it is done in good faith and who has given a consent whether express or implied to suffer that harm or to take the risks of that harm. আচ্ছা, আমরা এর আগের একটা ভিডিওতেই পড়েছিলাম যে যেখানে একটা ডক্টর একটা মূর্ছিত মানে অজ্ঞান হয়ে রয়েছে কোনো একটা ব্যক্তি, তার কোনো কিছু ছোট অপারেশন করতে গিয়ে তার কনসেন্ট নেই, অথচ তাও ডক্টর তার অপারেশন করতে যাচ্ছে, কারণ সে গুড ফেথ নিয়ে করতে যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু সেই সেকশনটারই উল্টো বলছে। কি বলছে, যে কোনো কাজ মৃত্যু ঘটানোর উদ্দেশ্য নয় এবং যে কাজটি সৎ উদ্দেশ্য ব্যক্তির উপকারের জন্য করা হয় এবং সেই ব্যক্তি স্পষ্টভাবে বা ইঙ্গিতের মাধ্যমে এক্সপ্রেস অর ইমপ্লাইড সেই ক্ষতি ভোগ করতে বা ঝুঁকি নিতে সম্মতি দিয়েছে, তাহলে সেই কাজের ফলে যে ক্ষতিই হোক না কেন সেটি অপরাধ নয়। তাহলে এখানে কিন্তু পেশেন্টের দিক থেকে বলছে, মানে পেশেন্ট দেখছে যে আমার পা ভেঙে গেছে, এখন আমার পায়ের অপারেশন হতে হবে, তাহলে এখানে পেশেন্ট জানছে যে হয়তো আমার পা বাদও যেতে পারে অথবা আমার পা ঠিকও হয়ে যেতে পারে। এটা জানা সত্ত্বেও সে কিন্তু ডক্টরকে বলছে যে ঠিক আছে তুমি আমার অপারেশন করো। আর আগের উদাহরণে আমরা পড়েছিলাম উল্টোটা। এবার সহজ ভাষায় কি বলছে, যে কাজটি উপকারের জন্য হতে হবে, ক্ষতি করার উদ্দেশ্য নয়। কাজটি ইচ্ছাকৃতভাবে মানে মৃত্যু ঘটানোর উদ্দেশ্য করা যাবে না। কাজটি করতে গিয়ে কিছু হার্ম বা রিস্ক হতে পারে, কিন্তু যাকে নিয়ে কাজটি হচ্ছে সে আগে থেকে সম্মতি দিয়েছে, মানে তার কনসেন্ট থাকতে হবে। যিনি কাজটি করছেন তিনি গুড ফেথে করছেন, অর্থাৎ সৎ উদ্দেশ্যে, তাহলে সেই কাজ অপরাধ বলা যাবে না। উদাহরণ 1, সার্জারি। একজন রোগী অপারেশনের জন্য ডাক্তারের কাছে সম্মতি দেয়। ডাক্তার ভালো উদ্দেশ্যে অপারেশন করেন, এতে রোগীর কিছু ক্ষতি, ব্যথা বা জটিলতা হতে পারে। এটা কোনো অপরাধ নয়, কারণ উপকারের জন্য করা হয়েছে, মৃত্যু ঘটানোর উদ্দেশ্য ছিল না। তাহলে এখানে রোগীর কিন্তু কনসেন্ট ছিল। উদাহরণ 2 বলছে জখম শুকানো বা বিষাক্ত ফোড়া কাটা। কোনো গ্রাম ডাক্তার বা ব্যক্তি গুড ফেথে কারোর ক্ষত পরিষ্কার করে যদি এতে ব্যথা বা রক্তপাত হতে পারে, এটি অপরাধ নয়। তাহলে উদ্দেশ্য উপকার করা। তাহলে মূল পয়েন্ট হচ্ছে উদ্দেশ্য মানে বেনিফিট থাকতে হবে, ডেথ কজিং ইন্টেনশন থাকা চলবে না, গুড ফেথ থাকতে হবে, কনসেন্ট থাকতে হবে, এক্সপ্রেস হোক বা ইমপ্লাইড হোক, হার্ম ও রিস্ক হলেও অপরাধ নয়। ইলাস্ট্রেশনে বলছে এ সার্জন নোয়িং দ্যাট আ পার্টিকুলার অপারেশন ইজ লাইকলি টু কজ দ্য ডেথ অফ জেড হু সাফার্স আন্ডার দ্য পেইনফুল কমপ্লেন্ট বাট নট ইন্টেন্ডিং টু কজ জেড's death and intending to in good faith z's benefit performs that operations on z with z consent a has committed no offense। তাহলে এ একজন সার্জন, তিনি জানেন যে একটি নির্দিষ্ট অপারেশন করলে জেড এর মৃত্যু সম্ভাবনা থাকতেও পারে, কারণ জেড খুবই কঠিন ও যন্ত্রদায়ক রোগে ভুগছে। তবু এর উদ্দেশ্য জেডকে মারার নয়, বরং সৎ উদ্দেশ্যে জেড এর উপকার করা, এবং জেড এই অপারেশনের জন্য কনসেন্ট দিয়েছে। এই অবস্থায় এ যদি অপারেশন করে এবং তাতে যদি জেড এর মৃত্যু হয়, তাহলে এ কোনো অপরাধ করেনি। আচ্ছা, এই যে আমরা সেকশনগুলো পড়লাম, এই সব সেকশনগুলোর একটাই রুল, সেটা হচ্ছে ইন্টেনশন অ্যান্ড নলেজ। দেখো, আমরা এখানে বাচ্চার পড়েছি, 7 ইয়ার্সের বাচ্চার পড়েছি, 12 ইয়ার্সের বাচ্চার পড়েছি, ইনসেন পার্সনের, আনসাউন্ড মাইন্ড পার্সনের পড়েছি, ঠিক আছে, তারপর ইনটক্সিকেশনের কজের পড়েছি। তাহলে সব সেকশনই পড়ার পরে তুমি একটা জিনিস বুঝবে যে সব সেকশনে একটাই জিনিস বলছে যে নলেজ, কোনো একটা ব্যক্তি যে কাজটা করছে সেই কাজটা করার পিছনে তার নলেজ আছে কিনা, তার কনসেন্ট আছে কিনা, তার ইন্টেনশন
ইন্টেনশন গুড আছে ইয়া রং আছে। যদি গুড ফেথ থাকে তাহলে আইন কোনোভাবেই তাকে অপরাধী হিসাবে ধরবে না। যদি তার ইন্টেনশন ব্যাড থাকে আর যদি তার ক্রাইম করার একটা নলেজ থাকে তবে তাকে অপরাধী হিসাবে ধরা হবে। এই সবগুলো সেকশনের কিন্তু এই একটাই মানে দাঁড়াচ্ছে। আজকে এতটুকু।